জিম্বাবুয়ের বিপক্ষে কাল বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। দ্বিতীয় টেস্টেও 5 বোলার নীতিতে অটল সিমন্স খেলতে চান ইতিবাচক ক্রিকেট, বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে দোটানা। বিসিবির এফডি ট্রান্সফারে নিয়মের ব্যত্যয় না ঘটলেও ছিল প্রক্রিয়াগত ভুল, মন্তব্য মাহবুব আনামের। 2 ব্যাংকে সিংহভাগ অর্থ রাখার বিষয়ে নিরুত্তর বোর্ড পরিচালক। ওয়ানডে ফরম্যাটে ভালো করার কারণে টেস্ট দলে সুযোগ দেয়া কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না, কিন্তু বাংলাদেশের ক্রিকেট সিস্টেমটাই এমন। ডিপিএল এর 50 ওভার ফরম্যাটে দুর্দান্ত পারফর্ম করে টেস্ট দলে বিজয়ের অন্তর্ভুক্তি নিয়ে এই মন্তব্য করেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। টেস্টের আগের দিন শেষ অনুশীলন সেশনে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশের ক্রিকেটাররা। নেটে ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন শান্ত ও মিরাজরা। নাহিদ রানা এবং জাকিরের পরিবর্তে স্কোয়াডে জায়গা পাওয়া 2 ক্রিকেটার বিজয় এবং তানভীরকেও দেখা গেছে আলাদা করে কাজ করতে। তবে সেকেন্ড টেস্টের একাদশে তাদের জায়গা হবে কিনা সেটা নিয়ে এখনও কোনো মন্তব্য করতে রাজি হয়নি টিম ম্যানেজমেন্ট। প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অবশ্য বিজয়ের দলে আসার প্রক্রিয়া নিয়ে খুব একটা সন্তুষ্ট ছিলেন না ক্যারিবিয়ান বস। তবে সমর্থকদের কাছে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। খুব দ্রুতই দল তার চেনা ছন্দে ফিরবে বলে আশাবাদ কোচের। একাদশ ক্লিয়ার না করলেও চট্টগ্রাম টেস্টে দল যে 5 বোলার নিয়ে মাঠে নামবে সেটা নিশ্চিত করেছেন সিমন্স। ইতিবাচক ক্রিকেট খেলার কোনো বিকল্প নেই বলেই বিশ্বাস তার। নাহিদ রানা পিএসএলে চলে যাওয়া নিয়েও কথা বলেছেন সিমন্স। গতি হারালেও দলের বোলিং শক্তিমত্তা কমেছে বলে মনে করেন না তিনি। সিলেট টেস্টে আমরা প্রচুর ভুল করেছি, ছেলেরা সেগুলো নিয়ে কাজ করেছে। আমি ইতিবাচক ক্রিকেটের পক্ষে। ব্যাটিং নিয়ে অবশ্যই কনসার্ন আছে, কিন্তু আমি 5 বোলার নীতি থেকে সরছি না। টেস্ট জিততে হলে 5 জন বোলার লাগবেই। মিরাজ আমাদের অলরাউন্ডার হিসেবে আছে, তার ব্যাটিং সার্ভিসটাও এখানে পাবো আমরা। বিজয়কে যেভাবে দলে নেওয়া হলো সেটা কখনোই আদর্শ উদাহরণ হতে পারে না, কিন্তু বাংলাদেশের সিস্টেমটাই এমন, এখানে লঙ্গার ভার্সন হয় সবার পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এফডির টাকা অন্য ব্যাংকে সরানোর ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় না ঘটলেও প্রক্রিয়াগত ভুল ছিল বলে মনে করেন ফিন্যান্স কমিটির ভাইস চেয়ারম্যান মাহবুব আনাম। বেশিরভাগ সিদ্ধান্ত কমিটি পুনর্গঠনের আগে নেয়, এর কোনো কিছুই তার জানা ছিল না বলেও মন্তব্য করেছেন তিনি। তবে অভ্যন্তরীণ অডিট বিভাগের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষেই ফাইলে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন মাহবুব আনাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থায়ী আমানতের খবর জানেন না এমন কেউ বাংলাদেশে আছেন বলে মনে হয় না। সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কল্যাণে 900 কোটি টাকার গল্প শোনেননি এরকম কেউই নেই। এবার সেই টাকা নিয়েই বিপাকে বোর্ড। বিসিবির দাবি 5 আগস্টের পর থেকে বোর্ডের আর্থিক বিষয়াদি নিজ হাতে তদারকি করছেন নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। কোনো 9-6 যেন না হয় তাই নিজেই দেখাশোনা করছেন সমস্ত লেনদেন। সেই ধারাবাহিকতায় 250 কোটি টাকা কয়েকটি ব্যাংক থেকে ভিন্ন ভিন্ন ব্যাংকে সরিয়ে নেওয়া হয়। মূলত অতিরিক্ত ইন্টারেস্ট পাওয়ার কারণেই এই পরিবর্তন করা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে বোর্ড। তবে প্রশ্ন উঠছে সেখানেই, কারণ এই পুরো কার্যক্রমের ফাইলে ফিনান্স কমিটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের স্বাক্ষর থাকলেও তারা এসব সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি মাহবুব আনামের। মূলত অভ্যন্তরীণ অডিটের পর তাদের হাতে ফাইল আসায় আগে পিছে কিছু আর চিন্তা করেননি তারা। বিসিবির সকল পেমেন্ট পদ্ধতি, চেক, ব্যাংক ডকুমেন্ট মিনিমাম 2টো গ্রুপ থেকে সই হয়। একটা ম্যানেজমেন্ট গ্রুপ এবং আরেকটা বিসিবি বোর্ড ডাইরেক্টরস গ্রুপ। সো অডিটের পরে ম্যানেজমেন্ট গ্রুপ যখন এটা সই করে তখন বিসিবির যারা ডিরেক্টর সই করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন তারা দেখেন যে এটা অডিটের থেকে পাস হয়েছে কিনা, তারপরেই তারা তাদের স্বাক্ষরটি করেন। এক ব্যাংক থেকে টাকা সরিয়ে অন্য ব্যাংকে টাকা রাখা আইনগতভাবে ভুল নয়, কিন্তু যে প্রক্রিয়ায় ঘটনাটি ঘটেছে প্রশ্ন উঠছে সেটা নিয়ে। তবে এই বিষয়ে কোনো দায় নিতে নারাজ ফিনান্স কমিটি, কারণ 25শে জানুয়ারি এই কমিটি গঠনের আগেই নাকি শেষ হয়েছিল সকল কার্যক্রম। জানুয়ারি 25 তারিখের বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। তার আগে এটা যেই কমিটি ছিল না অবশ্যই সেটা আমাদের মাননীয় প্রেসিডেন্টের কাছেই বর্তায় বাই কনস্টিটিউশন। 250 কোটির 118 কোটি টাকাই রাখা হয়েছে 2টো ব্যাংকে, আর বাকি টাকা ভাগ হয়েছে 12 ব্যাংকে। স্বাভাবিকভাবেই এই 2টো ব্যাংক নিয়ে প্রশ্ন উঠছে বিস্তর, কিন্তু মাহবুব আনামের দাবি ইন্টারেস্ট বেশি পাওয়ার কারণেই সেখানে গিয়েছে বিসিবি, যদিও নিরাপত্তার প্রশ্নে আবার নিরুত্তর বিসিবি পরিচালক। সেটা আমার নিজের কোম্পানির ডিসিশন, আমি নেই, এখানে ডিসিশনটা আমার নয়। বিসিবির এফডি অন্য ব্যাংকে সরানোর ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টাকে পাশে পাচ্ছেন সভাপতি ফারুক আহমেদ। আগের তুলনায় নতুন ব্যাংকে মুনাফা বেশি পাওয়ায় অর্থ ট্রান্সফারকে ইতিবাচকভাবে দেখছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
এই ইস্যুতে ছড়ানো বিভ্রান্তির বিষয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলেছে মন্ত্রণালয়। তবে এই অর্থ ট্রান্সফারের বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা বা গাফিলতি ছিল কিনা সেই বিষয়ে মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান তিনি। কারো অনুমতি ছাড়া বিসিবির অ্যাকাউন্ট থেকে 120 কোটি টাকা সরিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। একটি সংবাদ মাধ্যমের অর্থ সত্য তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি ছড়ানো হয় সামাজিক মাধ্যমে। বোর্ড সভাপতিকে হেয় করতে টার্গেট করে অতিরঞ্জিত তথ্য ছড়ানো হয় সামাজিক মাধ্যমে, যাতে ভক্তদের মাঝে সমালোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। অনুসন্ধানে বেরিয়ে আসে আসল ঘটনা। মূলত পাপন নিয়ন্ত্রিত বোর্ডের পরিচালকরা ব্যক্তি স্বার্থে পছন্দের ব্যাংকে এফডি রেখেছিল, যেখানে বিসিবি স্বল্প মুনাফা পেলেও পরিচালকরা পেতেন মোটা অঙ্কের টাকা। তাছাড়া ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ। ফারুক আহমেদ সেই অর্থ রেখেছেন তুলনামূলক ভালো ব্যাংকে। বেড়েছে মুনাফার পরিমাণও, যেটাকে ইতিবাচক হিসেবে দেখছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও। অনেকগুলো এফডি করা আছে 10 বছর, 15 বছর, 20 বছর আগে। বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো 7 to 8%, আমি যতটুকু জানি। এখন যেখানে করা হয়েছে সেখানে 11 to 12%। এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। বিভ্রান্তিকর সংবাদে আরও প্রকাশ করা হয় পরিচালকদের অনুমতি ছাড়াই নাকি অর্থ অন্য ব্যাংকে নিয়েছেন ফারুক আহমেদ। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিনান্সিয়াল কমিটির অনুমোদনে অন্য ব্যাংকে নেওয়া হয় অর্থ, যার সিগনেটরি বোর্ড সভাপতি নিজেও নন। তবে এই অর্থ স্থানান্তরের বিষয়ে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবে মন্ত্রণালয়। বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম, সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখব। বিসিবিতে একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন, এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতামত নেওয়া হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা, সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখব। তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা, আমি বলবো যে এটা ভালো উদ্যোগ। সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোকেও ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরিয়ে ভালো ব্যাংকে রাখার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ধরনের জটিলতা। পিএসএল খেলতে পাকিস্তানে পৌঁছেছেন নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে রোমাঞ্চিত তিনি। পিএসএলে যাওয়ার আগে এই পিএসএল এর মঞ্চে টাইগার পেসারকে দেখতে মুখিয়েছিল পাকিস্তানিরা। তবে প্রশংসা বাণী শুনে মনোযোগে ব্যাঘাত ঘটাতে চান না নাহিদ, শিখতে চান পাকিস্তানি পেসারদের কাছ থেকে। ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তানের স্মৃতি নাহিদ রানার জন্য স্পেশাল। এর আগেও দেশটিতে খেলতে গেছেন, তবে সেবার আর এবারের বিষয় আলাদা। আগেরবার জাতীয় দলের হয়ে ইয়াং ট্যালেন্ট তকমা নিয়ে গিয়ে টেস্ট সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন পাকিস্তানিদের, আর এবার পিএসএল খেলতে গেলেন তারকা তকমা নিয়ে। টাইগার স্পিডস্টার, দ্য 150 কিলোমিটার ম্যান। পিএসএল এর শুরু থেকেই নাহিদ রানাকে নিয়ে চলছে আলোচনা। তবে সেসব নিয়ে ভেবে অতি পুলকিত হতে চান না তিনি, চান না বাড়তি চাপ নিতে। ভালো লাগতেছে যে প্রথমবার যেহেতু বিদেশে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, অবশ্যই এটা নতুন এক্সপিরিয়েন্স। লক্ষ্য কখন আগে থেকে টার্গেট করি না, জাস্ট চেষ্টা করি ম্যাচ বাই ম্যাচ ভালো কিছু করার চেষ্টা করি। প্রশংসাগুলো আমি যতবারই কম দেখি, কারণ প্রশংসা হচ্ছে মানুষের ভিতরে স্যাটিসফাই নিয়ে চলে আসে। সব জিনিস যত পারি কম দেওয়ার চেষ্টা করি। দেশবাসীর কাছে একটাই চাইবো, যাতে তারা আমার জন্য দোয়া করে, যাতে আমি সুস্থ থাকি। পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ, যে দলের ক্যাপ্টেন বাবর আজম। রান খরা নিয়ে বেশ চাপে আছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক। পিএসএলে তার দল জালমিও 5 ম্যাচে মাত্র 2 জয় নিয়ে রেসে খানিকটা পিছিয়ে। ক্যাপ্টেনের মুখে হাসি ফেরাতে চাইবেন নাহিদ। পেস বোলিংয়ের সমৃদ্ধ ইতিহাস রয়েছে যে দেশে, সেখানের অভিজ্ঞতা নিজের বোলিংয়েও কাজে লাগাতে চাইবেন। আমি চেষ্টা করবো যে পাকিস্তানে অনেক লিজেন্ডারি বলার আছে, লিজেন্ডারি বলারদের কাছ থেকে নতুন কিছু শেখার এবং নতুন কিছু শেখার। পছন্দ তো সবারই, তবে বাবর আজম ব্যাটসম্যান হিসেবে ভালো। তবে পেশোয়ার জালমিতে রয়েছেন আরেক স্পিডি পেসার আলজারি জোসেফ। ক্যারিবীয় ফাস্ট বোলার 5 ম্যাচে নিয়েছেন 7 উইকেট। অনেকেরই ধারণা একাদশে জায়গা পেতে জোসেফের সঙ্গে কম্পিট করতে হবে নাহিদকে। যদিও 9-এর ওপর ইকোনমি যে বোলারের, তাকে নিয়ে
খুব একটা চিন্তিত নন টাইগার এক্সপ্রেস। নিজে কারোর সাথে কম্পারিজন করি না, আমি নিজের সাথে নিজের করার চেষ্টা করছি। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে মুগ্ধ পিএসএল। এবার পেশোয়ার জালমিতে গতির ঝড় তোলার অপেক্ষায় আরেক বাংলাদেশি নাহিদ রানা।